তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। আমি বলেছি হ্যাঁ, এটা আমি কোট করেছি যে তোমরা কোনো একটা পলিটিক্যাল পার্টির উপরে আরেকটা পলিটিক্যাল পার্টিকে সমর্থন করো না। তো তিনি সেটা বলেছেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না এবং কোনো দল কোনো প্রার্থীকে আমরা সমর্থন করি না। কিন্তু দেখা যাচ্ছে যে একটা দল অর্থাৎ ক্ষমতাসীন দল যদি সমর্থন না করো, ক্ষমতাসীন দল কিন্তু তার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা এটার জন্য শুধু এগিয়ে যাচ্ছে না, তারা তার মূল প্রতিপক্ষকে একদম নিশ্চিহ্ন করে দিচ্ছে। যেভাবে 8,000 এখন তো 10,000 ছাড়িয়েছে, তারা যেভাবে গ্রেফতার করেছে অ্যাকর্ডিং টু গার্ডিয়ান এবং অন্যান্য ইন্টারন্যাশনাল আউটলেট। পিটার হাসের ব্যাপারে এর আগেও ধরেন পিটার হাস যখন তার নিরাপত্তার উদ্বেগের কথা নিজেই বলেছেন দূতাবাস, তখনও আপনি এরকম একটি প্রশ্ন এনেছিলেন। তো এখন প্রশ্নটা হচ্ছে মুশফিক ভাই যে বাংলাদেশের মানুষ যেটি চাচ্ছে, কোনো ডিরেক্ট কোনো অ্যাকশন, কোনো পদক্ষেপ কি আসতে পারে, কিছু আসবে কিনা, আসলে সেটা কবে, এমন একটি দোলাচলের মধ্যে মানুষ আছে। কারণ মানুষ ইতিমধ্যে ধরেন বিভিন্ন মিডিয়ায় 3রা নভেম্বরের কথা শুনেছে, অমুক তারিখের কথা শুনেছে, তমুকের কথা শুনেছে, এই আসছে ওই আসছে, 3,000 লোকের স্যাংশন আসতেছে, নানা রকমের কথা। আসলে মানুষ খুব বিভ্রান্ত। তো আপনি যেহেতু খুব ক্লোজ টাচে কাজ করেন, আপনি কি একটু বলতে পারেন যে যুক্তরাষ্ট্রের আসলে পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে বা কেমন হতে পারে? আমি জানি যে আপনার কাছে স্পষ্ট হয়তো কোনো আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। বিষয় হলো, প্রথমত আপনি এটা দিয়ে, আপনি যে ভিডিও ক্লিপসটি দেখালেন সেটা দিয়ে মানে যুক্তরাষ্ট্র প্রায়ই বলে যে তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। আমি বলেছি হ্যাঁ, এটা আমি কোট করেছি যে তোমরা কোনো একটা পলিটিক্যাল পার্টির উপরে আরেকটা পলিটিক্যাল পার্টিকে সমর্থন করো না। তো তিনি সেটা বলেছেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না এবং কোনো দল কোনো প্রার্থীকে আমরা সমর্থন করি না। কিন্তু দেখা যাচ্ছে যে একটা দল অর্থাৎ ক্ষমতাসীন দল যদি সমর্থন না করো, ক্ষমতাসীন দল কিন্তু তার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা এটার জন্য শুধু এগিয়ে যাচ্ছে না, তারা তার মূল প্রতিপক্ষকে একদম নিশ্চিহ্ন করে দিচ্ছে। যেভাবে 8,000 এখন তো 10,000 ছাড়িয়েছে, তারা যেভাবে গ্রেফতার করেছে অ্যাকর্ডিং টু গার্ডিয়ান এবং অন্যান্য ইন্টারন্যাশনাল আউটলেট, যেখানে যে কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। গার্ডিয়ান একটা ভয়াবহ চিত্র তুলে ধরেছে বাংলাদেশের, যেভাবে মানুষকে ধরে, আপনি যেটি বলেন তার ফ্যামিলি মেম্বারকে ধরে নিয়ে আসতেছে এবং তারা যেই, আমি দেখলাম তার গার্ডিয়ানের রিপোর্টে তারা একটা কোট করেছে যে আপনার এই রাজশাহী কারাগারে যেখানে 13,000 ধারণ ক্ষমতা, 4,000 ক্যাপাসিটি, হ্যাঁ, কিন্তু 13,600 সেখানে আছে। আমি দেখেছি এটা নিয়ে প্রথম আলো একটা রিপোর্ট করেছে ঢাকার কারাগারগুলোতে, মানে একজনের উপরে আরেকজন শোয়ার মতো তো অবস্থা না। মানে যেইভাবে মানুষ বিরিদ্র দিবস রজনী পার করছে কারাগারগুলোতে এবং মানুষ ধান খেতে, মানে এটা যুদ্ধের মতো অবস্থা, মুক্তিযুদ্ধের মতো, যেই মানে যুদ্ধের দিনগুলির মতো অবস্থা। তারা যেভাবে একটা মূল প্রতিপক্ষকে যেভাবে যুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছে এবং একতরফা, তাদের হাতে কোনো ধরনের, তারা জাস্ট একটা সিম্পল মানে সাধারণ মানুষ, তারা তো এটাকে মোকাবেলা করার মতো তাদের সেই স্ট্রং সেই ক্যাপাসিটি নাই এবং এটা হওয়ারও কথা না। বাংলাদেশকে কিন্তু পরিকল্পিতভাবে এক ধরনের গৃহযুদ্ধের দিকে সরকার ঠেলে দিচ্ছে। মানুষকে যেভাবে তারা নির্যাতন করছে, শুধু তাই না, মানে নির্যাতনের তো একটা মাত্রা আছে, পুরা ঘর বাড়ি সব নিশ্চিহ্ন করে দিচ্ছে। তো এই অবস্থার মধ্যে আমার যেটা জানবার ছিল যে তাহলে মানে যুক্তরাষ্ট্রের অবস্থানটা কি তাহলে। তো তিনি আবারও বলেছেন একই কথা যে বাংলাদেশের অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তারা দেখতে চান এবং তারা, আমি বলছি 2014 এবং 2018 সালের নির্বাচন তো লুট হয়ে গিয়েছে, রবড আউট। তো সুতরাং এই অবস্থানটা, তো তারা বারবার তাদের অবস্থানটা করছেন, যেটা প্রকাশ্যে যতটুকু করা যায়। আপনি জানেন যে প্রকাশ্যে আপনি যদি ইন্ডিয়ার কথাটাই ধরেন, যে প্রকাশ্যে অনেক জিনিস বলা যায় না, কিছু ডিপ্লোম্যাটিক টার্ম থাকে, ল্যাঙ্গুয়েজ থাকে, সেটাই বলা যায় এবং অপ্রকাশ্য তাদের সব ডিসিশন পাবলিক করতে হবে, নট নেসেসারি। এটা সব জায়গায়, বাংলাদেশের ক্ষেত্রে তাই। তো সুতরাং তাদের যে অবস্থান, কিন্তু তাদের যে আগ্রহের জায়গা বাংলাদেশ, অ্যাটেনশনের জায়গা যে বাংলাদেশ, এটির কিন্তু বিন্দুমাত্র কোনো ঘাটতি নেই, এটি হবেও না। কারণ তারা এক ধরনের ডিসিশন তাদের আছে। বাংলাদেশে তারা রেজিম চেঞ্জ করতে যাচ্ছে না, কিন্তু বাংলাদেশের মানুষের ইচ্ছার যাতে বাস্তবায়ন হয়, মানুষ যাতে তার লিডারশিপটা পায়। আপনি যে প্রশ্নটি করলেন, তার আগে বলে রাখি যে অ্যাম্বাসেডর পিটার হাস শুধু যে এই স্থানীয় সরকারের যে একটা চেয়ারম্যান হুমকি দিয়েছে তা নয়, ছাত্রলীগের যে সেক্রেটারি, বর্তমান যে সেক্রেটারি, সে দিয়েছে। হাসানুল হক ইনুর মতো লোককে বলতে শুনেছি যে একে নিয়ে যাও তোমরা, এই ধরনের। হ্যাঁ, বহু লোক সে মানে অ্যাম্বাসেডর পিটার হাসের জন্য
মানে আপনি চিন্তা করেন, একটা রাষ্ট্রদূতের নিরাপত্তা যেখানে হুমকি, রাষ্ট্রদূতকে যারা যেভাবে তারা মারতে চায় অথবা জবাই করতে চায় বলে ছাত্রলীগের যে সেক্রেটারি বলেছে, এটি অবশ্যই তারা অবজার্ভ করছে, তারা দেখছে প্রতিটা জিনিস, এবং এটা নিয়ে তারা খুব স্ট্রং রিয়াকশন দিয়েছে। এটা বলছে এটা খুব সহিংস রাজনৈতিক বক্তব্য, এগুলো তারা এইভাবে ক্যাটাগরাইজ করেছে এই বক্তব্যগুলোকে। তো সুতরাং আপনি এইভাবে বক্তব্য দিবেন, তার রাষ্ট্রদূতকে আপনি মারবেন, এবং আপনি তারপরে আশা করবেন যে আপনাকে মানে ফ্রি পাস দেওয়া হবে, এটা হবার নয়, এটা হবে না। কিন্তু আমি এই দৃষ্টিতে, যেমন আমি এই সমস্ত বাংলাদেশের মানুষ অবশ্য কেউ কেউ গুজব শুনতে পছন্দ করে, আর কেউ কেউ গুজব বলতেও পছন্দ করে, যে ভাই একটা কিছু মানুষ সবকিছুতে একটা বিনোদন খোঁজে, এটা মানে খোরাক খোঁজে। আমি দেখেছি এই যে ওয়াজ হয় সেটার মধ্যে এটা, এই যে হুজুররা যে ওয়াজ করে, এটা একটা বিনোদনের ক্ষেত্র হয়ে গেছে। মানুষ কে কত জোকস বলতে পারে, কে কত সুন্দর কথা বলতে পারে, এদের একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে দাঁড়াইছে, এবং কারোর সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ নাই, তারাও বলিলাই বলে যাচ্ছে যে এইটা হবে ওইটা হবে, এত হাজার স্যাংশন হবে 500। আমার ধরেন স্যাংশন দিবে যুক্তরাষ্ট্র, আমাকে জিজ্ঞেস করে দিবে নাকি? এটা কমন সেন্স। তো এখন যে বিষয়টা হলো যে তাদের যে মেকানিজম, তারা এবং যুক্তরাষ্ট্র তো শুধু বাংলাদেশই তাদের টেবিলের মধ্যে না, অনেকগুলো বিষয় তাদের টেবিলে, সারা দুনিয়া এত কনফ্লিক্ট, এত কিছু চলতেছে। কিছুটা আপনি বলতে পারেন কিছুটা পলিসির গত কোনো চেঞ্জ হয় নাই, কিছুটা অ্যাটেনশনে বিঘ্ন ঘটেছে। যেমন আমরা আগে দেখেছি যে সেক্রেটারি ব্লিংকন নিজে অথবা জ্যাক সালিভান নিজে যখন আমাদের সঙ্গে আলাপ আলোচনার সুযোগ ছিল, দেখেছি এগুলো নিয়ে তারা যথেষ্ট ওয়ার্ড এক্সচেঞ্জ করতেন। এখন হয়তো তারা ফোকাসটা বারবার সিরিয়া বলতে হয়, ইসরায়েল এন্ড গাজার দিকে তারা মনোনিবেশ করেছে। অবশ্যই ইউক্রেন এবং অন্যান্য জিনিস তো আছেই। আপনি জানেন যে কানাডিয়ান একজন, কানাডা তাদের ঘনিষ্ঠ এলাই, ভারতের গুপ্তচরের সহযোগিতায় তাদের খালিস্তানের নেতাকে হত্যা করেছে, এটা নিয়েও আলোচনা হয়েছে। তারা প্রেসিডেন্ট ব্লিংকনকে প্রশ্ন করেছেন, উনি প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে প্রশ্ন করা হয়েছে যে কানাডার ব্যাপারে অবস্থান কি। তিনি এটাও বলেছেন যে ভারত যাতে এই বিষয়ে ইনভেস্টিগেশনে সহযোগিতা করে, এটাও তিনি ক্যাটাগরি নয়াদিল্লিতে দাঁড়িয়ে বলেছেন। সুতরাং তাদের অনেকগুলো বিষয় আছে। এখন যেটা বিষয় হচ্ছে, হ্যাঁ, বাংলাদেশের পলিসির ব্যাপারে, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন এবং নেতা নির্বাচন, মানুষ যাতে তাদের ভোট দিয়ে নেতা নির্বাচন করতে পারে, এই বিষয়ে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ তাদের অবস্থান এক এবং অভিন্ন, তারা স্ট্রিক্ট। এখন এই জিনিসটার কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন করতে হবে বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস গুলোকে। এখন বাংলাদেশের আপনি বলতে, আপনাদের বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস গুলো কি সেই সুযোগ পাচ্ছে? সেই সুযোগ তো পাচ্ছে না। যে বাংলাদেশের মানুষকে যেভাবে যে অবস্থায় নিয়ে গেছে, যে যুদ্ধের মধ্যে নিয়ে গিয়েছে, একটা প্রতিপক্ষ বানিয়ে তাদেরকে তারা ইনস্টিগেট করছে, উৎসাহিত করছে, তোমরা আমাদের বিরুদ্ধে লড়ো। আপনি দেখবেন গার্ডিয়ানে মানে বলেছে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে তাদের পাতি নেতা পর্যন্ত সকলে কিন্তু সহিংসতাকে উস্কে দিচ্ছে। এবং হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিয়ে বলেছে যে প্রধানমন্ত্রী বলতে পারে যে ওরা যদি পুড়ায় তোমরা ওদের আগুনে হাত পুড়িয়ে দাও অথবা আগুনে নিক্ষেপ করো। তো আপনি কি পরিমাণ সাইকো, কি পরিমাণ সহিংস, কি পরিমাণ মানে বিভৎস হলে এই ধরনের কথা বলতে পারে। এবং এই সহিংসতাকে উস্কে দিচ্ছে সরকার, স্বয়ং সরকার প্রধান। তো এই জিনিসগুলো কিন্তু তাদের নজরে আছে, যে স্পেস থাকলে তো আপনার আন্দোলন হবে, গণতান্ত্রিক স্পেস থাকলে তো আপনাকে আপনার সেই কথাগুলো মানুষ বলবে। সেই স্পেস তো নাই, কারো কথা তো শোনা হচ্ছে না। তো আরেকটা জিনিস হলো যে বিএনপির যে স্যাক্রিফাইস, মানে প্রধান বিরোধী দল হওয়া, এটা আনবিলিভেবল, এটা অভাবনীয়। মানুষ যে বহু চেষ্টা করছে তারা এই দলটাকে ভাঙার জন্য, এবং এই মানুষগুলোকে তার কাম্বোডিয়ান স্টাইলে, মানে আমার বিরোধী দল থাকবে, পত্রিকা থাকবে, সবই থাকবে, কিন্তু আমার কথা বলবে, এইরকম একটা স্টাইল। তো তারা এরকম কিছু নেতাদেরকে তারা এই যে ডিটেকটিভ ব্রাঞ্চ, পুলিশ যে কাণ্ডগুলি করছে, আমি তাদেরকে সতর্ক করছি আবারও যে এই জিনিসটা কিন্তু তারা ভয়াবহ ভাবে তারা খেলাধুলা করার চেষ্টা করছে, এবং ভয়াবহ ভাবে দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। দেশকে শুধু তাকে নয়, ওই ব্যক্তি নয়, ওই হারুন বা পুলিশ অফিসার নয়, তারা পুরো দেশকে তারা একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে। তারা তো নিজেরা এটার জন্য ভোগবে, কিন্তু পুরো জাতিকে এটাকে মাসুল দিতে হবে। এই দেশটা তো রে ভাই আমার আপনার সকলের, এটা তো আওয়ামী লীগের না, মানে শুধু আওয়ামী লীগের না, অথবা এই দেশটা বিএনপির না, এটা দেশটা সাধারণ মানুষের। এবং এই প্রবলেমটা শুধু বিএনপির প্রবলেম না, আমরা একাধিকভাবে আলোচনা করেছি, এটা সমগ্র দেশের প্রবলেম। তো একজন মানুষকে ক্ষমতায় রাখবার জন্য, আপনি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবার জন্য এত স্যাক্রিফাইস কেন? মানে এত দেশকে কেন বিপর্যয়ের মুখে ফেলে দিতে হবে? কেন নিজেকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিতে হবে? কোনো তো রিজন নাই। যদি মানুষ চাইতো একটা কথা যে হ্যাঁ মানুষ তাকে ভোট দিয়েছে। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী আসনে শেখ হাসিনা থাকা আর সেনাবাহিনীর প্রধান থাকা, অথবা এসএসএফ এর ডিজি থাকা, অথবা ডিজিএফ এর ডিজি থাকা, কোনো পার্থক্য নাই কিন্তু। মানে একই জিনিস।
কিন্তু বিষয়টা হলো যেহেতু মানে এটা এইভাবে হয় না এগুলা, এখন আপনি আসেন যে মানুষের যে স্যাক্রিফাইস, মানুষ যে ভূমিকাটি রাখছে, যে মানুষের যে জাগরণ, সেটি কিন্তু অভাবনীয় এবং তৃণমূলে। কিন্তু এখানে একটা বিষয় আছে, এই যে নেতারা যারা গ্রেফতার হচ্ছেন তারা কিন্তু বিভিন্ন বাড়িতে থাকছেন। তো এই বাড়িতে না থাকলে আপনি ওই বাড়িতে থাকছেন, এটা তো গোয়েন্দাদের নজর এড়ানোর কোনো সুযোগ নাই। আপনি মানে এবং খুব তারা ওই বাড়ি দেখা যাচ্ছে যে অমুক বাড়ি থেকে অমুক স্ট্যান্ডিং কমিটির সদস্য গ্রেফতার হচ্ছেন বা অমুক ভাইস চেয়ারম্যান গ্রেফতার হচ্ছেন, তা আপনাদেরকে তো গ্রেফতার করছে এবং করবে। কিন্তু আপনারা এই গ্রেফতারটা আপনারা পাবলিকলি হন, আপনারা প্রেস কনফারেন্সে গিয়ে হন, আপনারা পার্টি অফিসে ঠিক আছে, আপনারা অন্য কোনো জায়গায় করেন, আপনারা আপনাদের কর্মসূচিগুলো আপনাদেরকে তো সবকিছু বন্ধ করে দিয়ে আপনি বসে থাকলেন। আমি নেতাদের কথা বলছি, আমি অবশ্যই স্যাক্রিফাইসকে ভ্যালু করি, যারা স্যাক্রিফাইস করছেন, জীবন সব বিসর্জন দিয়েছেন, জান মাল সবকিছু। কিন্তু তাদের কথা আমি যাদেরকে বলছি, এই যে যারা নমিনেশনের জন্য ঘুরঘুর করেন, যারা একদম মানে গুলশান অফিস মানে আপনার মানে পাড়া প্রতিবেশী কেউ বসতে পারে না, মিছিলের পর মিছিল, কোথায় এই সংসদ সদস্যরা, কোথায়? আপনারা যার যার এলাকায় গিয়ে সংগঠিত হন, আপনারা সকলে থানায় যান, গিয়ে বলেন হ্যাঁ আমাকে তো করছো, আমাকে নাও ধরো। আপনি কয়জন? আপনি 50 জন গেলে তো আপনাকে একদম আলু ভর্তা বানাবে, গুলি করবে। আপনি যান না 5000 লোক নিয়ে, বলেন যে তোমরা আমাদেরকে খুঁজতেছো, কারণ মিলিয়ন মানুষ, 2 কোটি মানুষ নাকি পত্রিকার রিপোর্ট অনুসারে তারা ঘুরে বেড়াচ্ছে। তো আপনারা গিয়ে বলেন যে আমরা, আমাদেরকে ধরো, এই থানায় থানায় গিয়ে তোমরা তো আমাদেরকে খুঁজতেছো। যদিও শেখ হাসিনার যে ভিন্ডিকটিভ মানে আচরণ, এখানে এগুলো কোনো মূল্য নাই, কিন্তু তারপরও আপনার কর্মীকে আপনি সলিডারিটি প্রকাশ করলেন, যে কর্মীটা জীবন দিচ্ছে, যে কর্মীটা মাঠের ক্ষেতের মধ্যে ঘুমাচ্ছে, তার প্রতি তো আপনি সংহতি প্রকাশ করলেন, আপনারও স্যাক্রিফাইস হলো। এই স্যাক্রিফাইস সকলের সমান্তরালে হলো। তো এই জিনিসগুলো আমি, যারা পলিটিক্যাল পার্টি, যারা নেতৃত্ব দেন, যারা মন্ত্রী এমপি হতে চান, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে তারা এই রিস্কটুকু তো নিতে হবে ভাই। আপনি সাহসী অমুক খালি সমালোচনা করব যে এইটা ও সাহস দেখাইলো না, এখন তো সব সাহস দেখাইলো, মানে সব ধরনের হলো। আপনাদের বিএনপির যে এখনকার যে লিডারশিপ, আমি বলবো খুবই মুন্সিয়ানার পরিচয় দিচ্ছেন। বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি দেখি ওনার যে ঘোষণাটা, যে তারেক রহমান সাহেবের যে নেতৃত্ব জি একজন চলে যাচ্ছে, সেই জায়গায় আপনি দাঁড়িয়ে হিসেবে অসাধারণ। মানে এটাই ডেমোক্রেটিক, মানে ডেমোক্রেটিক মুভমেন্টের, এটাই একটু আপনি অনেক সমালোচনা করতে পারবেন, কিন্তু এটাই আপনাকে মূল জায়গাটাকে আসতে হবে, অ্যাড্রেস করতে হবে। এটাই কিন্তু ডেমোক্রেটিক মুভমেন্টের একটা নিয়ামক। এই যে নির্দেশনাগুলো, আপনার নেতৃত্ব ছড়িয়ে দেয়া, ঠিক আছে তুমিই লিডার হয়ে যাও, তুমি আমার জায়গাটি নিয়ে যাও, যদি তুমি থাকো, তোমার যদি তুমি লিডারশিপটা গ্রহণ করো। তো এই জিনিসগুলো কিন্তু, এই ঘোষণাটা অবশ্যই খুবই যথোপযুক্ত ঘোষণা এবং খুবই স্মার্ট এবং ম্যাচিউর এবং খুবই সুদক্ষ রাজনীতির পরিচয় বহন করে এই সমস্ত এই ঘোষণাগুলো। কিন্তু যেটা হচ্ছে, মানুষের মধ্যে আপনার আতঙ্ক নয়, ভীতি নয়, কিসে আপনার ভীতি, উৎসাহ ছড়াতে হবে। আবার গুজবও নয় যে আমি যুক্তরাষ্ট্র এখানে হাসিনাকে স্যাংশন দিয়ে তার ইয়েকে বের করে দিবে, তাকে নিয়ে ওইখানে অমুককে বসায় দিবে, এইগুলোও নয়। নিয়মতান্ত্রিক যে বিষয়গুলো, সেটির প্রতি আপনাদের যেতে হবে। আপনাদের সঙ্গে সারা দুনিয়া আছে, এটা কি বলে বোঝাতে হবে নাকি? এটা নিয়ে কোনো সংশয় থাকার কোনো কারণ আছে যে বিএনপির এই গণতান্ত্রিক আন্দোলন, এই শ্রমিকদের যে গণতান্ত্রিক আন্দোলন, 3 জন শ্রমিককে জীবন দিতে হয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে সাথে স্টেটমেন্ট ইস্যু করেছে, বলেছে যে তারা তাদের দাবিটা কি, যে তারা সংগঠন করার সুযোগ চায়। আপনি সেটা দিবেন না? আপনি তাকে মাত্র 8000 টাকা বেতন দিচ্ছেন। 8000 টাকা দিতে সে বাড়ি ভাড়া দিতে পারে না, সে 25,000 টাকা দাবি করেছে যে আমাকে 25,000 টাকা বেতন দিতে হবে। এই যে গার্মেন্টস মালিকগুলো যে ওভার ইনভয়েসিং করে, আন্ডার ইনভয়েসিং করে, যে বিলিয়ন $62 বিলিয়ন অ্যাকর্ডিং টু ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট অনুযায়ী, প্রায় 2 দশক, মানে 1.5 দশক, প্রায় 16 বছরে তারা এটা $62 বিলিয়ন পাচার হয়েছে বাংলাদেশ থেকে। এবং এই গার্মেন্টস মালিকগুলো এগুলোর মধ্যে আছে, তারা বিশাল শান শৌকতে থাকে। আপনি প্রত্যেক গার্মেন্টস মালিকগুলোকে দেখবেন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্রাইভেট হেলিকপ্টার, তারা মানে ওই বড় বড় জায়ান্ট গুলো, এবং কোনোটায় বিজনেস ক্লাস এবং এই কি বলে ফার্স্ট ক্লাস ছাড়া চলে না তারা। কেন? তুমি ইকোনমিতে চড়ো, তোমার ইয়েকে 25,000 টাকা দাও, তুমি তো রাস্তার লোক ছিলা, তুমি তো এই শ্রমিকের উপর ভিত্তি করে তুমি আজ বিশাল বিত্ত বৈভবের মালিক হয়েছে, তুমি আর তোমার শ্রমিকের রক্ত তুমি কেড়ে নিচ্ছ। আর প্রধানমন্ত্রী বলতেছে যে তোমরা কাজে যাও, না হলে গ্রামে চলে যেতে হবে। কত রকমের বিভৎস, এক্সকিউজ মি, কি পরিমাণ
মানে লুটেরায়েরা কি পরিমাণ নৃশংস হলে পরে একটা প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলতে পারে প্রধানমন্ত্রীর আসনে বসে। তো এই যে শ্রমিকদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা আজকে বিত্ত বৈভবের মালিক হয়েছে, তাদেরকে তাদের পাওনাটুকু দিচ্ছ না, তাদেরকে জীবন দিতে হচ্ছে, তারা সংগঠন করা তার লেজিট, স্টেট ডিপার্টমেন্ট বলেছে এটা তাদের লেজিট রাইট তো তাদের ইউনিয়নকে এক্সারসাইজ করা, তোমরা তাদেরকে গুলি করে পাখির মতো গুলি করে মারছো। সুতরাং বাংলাদেশ আজকে সব দিকে আক্রান্ত, কিন্তু গোটা দুনিয়া বাংলাদেশের সঙ্গে আছে। আপনি টেলিগ্রাফের রিপোর্টটি দেখুন, শুধু টেলিগ্রাফের রিপোর্ট, আপনি নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্টটি দেখুন, একদম লাইন বাই লাইন বলে দিয়েছে যে সরকার যে অর্কেস্ট্রেটেড, সরকার মনে হচ্ছে করেছে, আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে যে আগ্রা বেটির লাজ নাই দেখরা বেটির লাজ, মানে সে প্রকাশ্যে পায়খানা করতেছে, এটার নাম, এটার কোনো